নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে ফিনান্সিয়াল মার্কেট পার্ট 1টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। প্রথমে আমরা দেখব ফিনান্সিয়াল মার্কেটকে আমরা দুটো ভাগে ভাগ করছি, ঠিক আছে? একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। এই ক্যাপিটাল মার্কেট আর মানি মার্কেট কি, প্রথমে একটু ইন্ট্রোডাকশনটা আমরা জেনে নেব। আমরা যদি ধরে নিই যে কোনো একটা কমার্শিয়াল এন্টিটি তার কোনো একটা এক্সিস্টিং ফার্মকে এক্সটেন্ড করবে অথবা কোনো নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করবে, তো তার জন্য তার দরকার ক্যাপিটাল, মূলধন, ঠিক আছে? এবং সেটা যথেষ্ট লামসাম, বেশি টাকা, ধরা যেতে পারে 200 কোটি টাকা, ঠিক আছে, দরকার। তো সেই কমার্শিয়াল এন্টিটিটা 200 কোটি টাকার সবটা হয়তো তার হাতে নেই, তখন সে এই টাকাটাকে রেজ করার জন্য ক্যাপিটাল মার্কেটে ছুটবে, ঠিক আছে? তার পরিবর্তে সে শেয়ার দেবে, তারপরে ডেভেঞ্চার্স, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো ইউজ করবে, এই ফিনান্সিয়াল অ্যাসেটগুলো ইউজ করে তার পরিবর্তে সে ক্যাপিটালটা রেজ করবে। এটা হলো প্রাথমিক পর্যায়ে। এবার দেখা যাচ্ছে এই ফিনান্সিয়াল এন্টিটিটা 200 কোটি টাকা দিয়ে এক্সটেন্ড করলো, ঠিক আছে, এবং এটাকে ডে টু ডে রান করানোর জন্য ধরা যাক 20,000 টাকা খরচা আছে, 20K, ঠিক আছে? তো আমি যদি ধরে নিই এই যে কমার্শিয়াল এন্টিটিটা 200 কোটি টাকা আজকে ইনভেস্ট করেছে, সেটা হচ্ছে লং টার্ম পারপাসে, ঠিক আছে? এই 200 কোটি টাকার ইনভেস্টমেন্টের এগেনস্টে রিটার্নটা অনেক বেশি সময় সাপেক্ষ পাওয়াটা, ঠিক আছে? কিন্তু যদি এই কমার্শিয়াল এন্টিটিটা ডে টু ডে বেসিসে রান করতে না পারে, তাহলে এই টাকাটা কেবলমাত্র ওয়েস্টেজ ছাড়া আর কিছুই হবে না, 200 কোটি টাকা, ঠিক আছে? কারণ এটা থেকে কোনো প্রোডাক্টিভ কিছু আমরা পাবো না, ঠিক আছে? তার ফলে এটাকে ডে টু ডে রান করানোর জন্য এই যে 20,000 টাকার দরকার, সেটা যদি সেই কোম্পানিটার কাছে ঘাটতি হয়, সেই কোম্পানিটা যদি 20,000 টাকা জোগাড় করতে না পারে, তখন সে কী করবে? যখন তার ক্যাপিটাল প্রয়োজন হয়েছিল, তার যখন সেই কারখানাটাকে বাড়ানোর জন্য বা নতুন কোনো কারখানা, নতুন কোনো প্রজেক্ট লঞ্চ করার জন্য একটা হিউজ অ্যামাউন্টের টাকা প্রয়োজন হয়েছিল, তখন সে গিয়েছিল ক্যাপিটাল মার্কেটে। এইবার যখন তার একটা ডে টু ডে রান করানোর জন্য অল্প কিছু টাকার প্রয়োজন হবে বা মানে একটু ছোট সময়ের জন্য, কম দিনের জন্য টাকা প্রয়োজন হবে, তখন সে ছুটবে মানি মার্কেটে, ওকে? কারণ এই 200 কোটি টাকার এগেনস্টে যে রিটার্নটা সে এক্সপেক্ট করছে সেটা সময় সাপেক্ষ, অর্থাৎ সে সেটা পাবে কিন্তু একটু দেরি হবে। তো সেই দেরি হওয়াটা তো তার প্রোডাকশানের উপর প্রভাব ফেলবে, মানে তার প্রোডাকশানটা তো আটকে যাবে, তখন সে মানি মার্কেটের দ্বারস্থ হবে। তখন সে কিছু ফিনান্সিয়াল অ্যাসেট এর কেনা বেচা মাধ্যমে মানি মার্কেট থেকে টাকা ফান্ড রেজ করবে, ঠিক আছে? তো এই মানি মার্কেটের কী কী বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। ফার্স্ট হচ্ছে এই মানি মার্কেট হাইলি লিকুইড, ঠিক আছে? লিকুইডিটি মানি মার্কেটের অ্যাসেটসগুলোর অনেক বেশি। সেকেন্ড হচ্ছে এটা শর্ট টার্ম। ক্যাপিটাল মার্কেটে যেমন লং টার্ম ইনস্ট্রুমেন্টের কেনা বেচা হয়, মানি মার্কেটে কিন্তু শর্ট টার্ম ফিনান্সিয়াল অ্যাসেট বা ইনস্ট্রুমেন্টের কেনা বেচা হয়, ঠিক আছে? যেটার ম্যাক্সিমাম পিরিয়ড হচ্ছে 1 ইয়ার, ঠিক আছে, 1 বছর, ঠিক আছে? আর আমরা যখন ক্যাপিটাল মার্কেট পড়ব, তখন আমরা দেখব যে ক্যাপিটাল মার্কেটের ডিলিং, ঠিক আছে, এই যে কেনা বেচা, এই কাজগুলো হয় শেয়ার মার্কেটের মাধ্যমে, ঠিক আছে? তো একটা ফিক্সড মার্কেট আছে, কিন্তু এই মানি মার্কেটে কিন্তু নো ফিক্সড মার্কেটস, ঠিক আছে? ইভেন একটা ফোন কলের মাধ্যমে কিন্তু মানি মার্কেট থেকে পয়সা বা মানি মার্কেটের ইনস্ট্রুমেন্ট কেনাবেচা, ফিনান্সিয়াল অ্যাসেট কেনাবেচা করতে পারে, ঠিক আছে? আর ফোর্থ ইম্পর্টেন্ট টপিক, পার্টিসিপেন্ট কারা, এই মানি মার্কেটে কারা অংশগ্রহণ করে। মানি মার্কেটে কম বেশি সমস্ত অর্গানাইজড যে ফিনান্সিয়াল এন্টিটিস তারাই অংশগ্রহণ করতে পারে। যেমন হচ্ছে আমরা ধরতে পারি RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এমনি শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কসগুলো, ঠিক আছে, NBFCসগুলো মানে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিসগুলো, তারপরে হচ্ছে মিউচুয়াল ফান্ডস, ঠিক আছে, তারপর আমরা ধরি ইন্স্যুরেন্স কোম্পানিস, ঠিক আছে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আদার ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস।
তো এই যে জিনিসগুলোর নাম বললাম, আরবিআই, ব্যাংক, এনবিএফসি, মিউচুয়াল ফান্ডস, এরাই কিন্তু মানি মার্কেটে ট্রেডিং করতে আসে, ঠিক আছে, মেনলি। এইবার আমরা এই আরবিআই, ব্যাংক, এনবিএফসি, মিউচুয়াল ফান্ড, এগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে অর্গানাইজড মানি মার্কেটের ক্ষেত্রে, অর্থাৎ যেটা আমরা কাগজে কলমে দেখতে পাবো। কিন্তু এই শর্ট টার্ম ওয়ার্কিং ক্যাপিটাল তোলার জন্য ভারতবর্ষে বহুদিন ধরে বিভিন্ন রকমের ছোটোখাটো জিনিস রয়েই গেছে। যেমন আমরা ধরতে পারি যে লোকাল মানি লেন্ডার, মানে মহাজন, ঠিক আছে, যারা গ্রামে এই ধরনের শর্ট টার্ম ক্যাপিটাল প্রদান করে উচ্চ সুদের হারে। চিট ফান্ড আছে, ঠিক আছে, এগুলো কিন্তু এই আরবিআই, ব্যাংক, এনবিএফসি এগুলো আসার অনেক আগে থেকেই চলছে, ঠিক আছে। তো ন্যাচারালি তাদের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, এবং তারা কি করে, ছোট ছোট টার্মে ওই বিজনেসম্যানদেরকে বা কোনো একজন সাধারণ মানুষকে লোন দিয়ে থাকে, ঠিক আছে, শর্ট টার্ম লোন বলবো না, মানি দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে, ক্যাপিটাল দিয়ে থাকে। ওকে, এইবারে আমরা দেখব কমন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টসগুলো কী কী, অর্থাৎ মানি মার্কেটে কোন কোন জিনিসের দেওয়া নেওয়া, কেনা বেচা এগুলো ঘটতে থাকে। ফার্স্ট হচ্ছে, তোমরা দেখো, কল মানি, ঠিক আছে, আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। সেকেন্ড, ট্রেজারি বিল। 3 নম্বর হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট বিলস। 4, ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস। 5, সার্টিফিকেট অফ ডিপোজিটস। 6, কমার্শিয়াল পেপার। আর 7, কমার্শিয়াল বিল। তো আমরা এটা ডিটেলসে আলোচনা করছি একটা একটা করে, মানে কল মানি দিয়ে আমরা শুরু করছি। এইবার আমরা একে একে দেখব। তো প্রথমে আমরা দেখব এটা কল মানি, ঠিক আছে। কল মানি যেটা হয় ইন্টার ব্যাংক মার্কেট, এটা একটা ফার্স্ট, অর্থাৎ বিভিন্ন শিডিউলড কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, তারপর কোঅপারেটিভ ব্যাংকস, ঠিক আছে, তারপরে প্রাইমারি ডিলার্স, এরা এই মার্কেটে অংশগ্রহণ করে, ঠিক আছে। তো যদি এখানে এই মার্কেটের বড়োয়িং পিরিয়ডটা একদিন হয়, তখন আমরা সেই মানিটাকে আমরা বলি কল মানি। আর যদি সেটা 2 days to 14 days হয়, তখন আমরা সেটাকে বলি নোটিশ মানি। ওকে, এই ডিমান্ড এবং সাপ্লাইয়ের ওপর ডিপেন্ড করে এই যে রেট অফ ইন্টারেস্ট কল মানিতে, ঠিক আছে, সেইটা বা নোটিশ মানিতে, এটা কিন্তু ভ্যারি করে আওয়ার টু আওয়ার বেসিসে, ঠিক আছে, অর্থাৎ প্রতি ঘন্টায় কিন্তু এই রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হয়, ঠিক আছে। সেকেন্ড যে ইনস্ট্রুমেন্টটা দেখব সেটা হচ্ছে ট্রেজারি বিল। ট্রেজারি বিল সবসময় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করে। কারণ কি, শর্ট টার্ম রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য। এটাও আমরা সবাই জানি, এগুলো সবটাই শর্ট টার্ম, ঠিক আছে। গভর্নমেন্টের শর্ট টার্ম মানে, ধরে নাও আমরা গভর্নমেন্টের যে সোর্স অফ ইনকামগুলো জানি, মানে ট্যাক্স, ঠিক আছে, ইত্যাদি সোর্স থেকে যে রোজগারটা হয়, ইনডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স বা রেভিনিউ, অন্য সোর্সগুলো, তো সেই সোর্সগুলো থেকে টাকাটা আসার তো পিরিয়ডিক, ঠিক আছে, মানে ধরে নাও একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ডাইরেক্ট ট্যাক্স হিসেবে আমরা ইনকাম ট্যাক্স পে করি, কিন্তু খরচ যেটা হয় গভর্নমেন্টের, ঠিক আছে, সেটা কিন্তু সারা বছর ধরেই চলতে থাকে, কখনো কিন্তু থামে না। তো সেই সারা বছরের খরচের যে রিকোয়ারমেন্ট, সেটার জন্য গভর্নমেন্টকে অনেক সময় ট্রেজারি বিল ইস্যু করতে হয় টু রেজ ফান্ড। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন বিহাফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ট্রেজারি বিল সেল করে, ঠিক আছে। এই ট্রেজারি বিলগুলো হচ্ছে ডিসকাউন্টেড সিকিউরিটি। মানে কীরকম ডিসকাউন্টেড সিকিউরিটি, মানে কীরকম, ধরা যাক 100 টাকা ফেস ভ্যালু যুক্ত একটি ট্রেজারি বিল, ঠিক আছে, সেইটাকে যখন গভর্নমেন্ট ইস্যু করবে তখন তার ডিসকাউন্ট করে 97 টাকায় দেবে। ওকে, অতএব লেন্ডার যিনি থাকবেন তিনি এই 3 টাকা ইন্টারেস্ট ইনকাম করবেন।
ঠিক আছে, ইন্টারেস্ট ইনকাম করবেন এই 3 টাকা। বুঝতেই পারছো ট্রেজারি বিল যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, অতএব এখানে সিকিউরিটির মানে বিষয়ে কোনো সন্দেহ নেই, তাই এগুলো খুবই সিকিওর এবং রিস্ক ফ্রি, ঠিক আছে, এবং হাইলি লিকুইড। ওকে, রাজ্য সরকারগুলি কিন্তু ট্রেজারি বিল ইস্যু করতে পারে না। ওকে, স্টেট গভর্নমেন্টগুলো কিন্তু এই ক্ষমতা ভোগ করে না। ওকে, এইবার ট্রেজারি বিল যখন আরবিআই সেল করছে, এই ট্রেজারি বিল কারা কিনছে? হতে পারে আরবিআই নিজেই কিনছে, অথবা কে কিনতে পারে? যে কোনো কমার্শিয়াল ব্যাংক, অথবা কে কিনছে? এনবিএফসি, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশনসগুলো, কোম্পানিসগুলো, এলআইসি, ইউটিআই, ঠিক আছে, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এরা দেখা যাচ্ছে যে এই সমস্ত সিকিউরিটি ট্রেজারি বিল কিনছে। ওকে, আমরা যখন ব্যাংকিং আর ফাইন্যান্স চ্যাপ্টারটা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে এসএলআর রিকোয়ারমেন্ট থাকে প্রত্যেকটা ব্যাংকের, ঠিক আছে, একটা এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও সেটা থাকে। তো এই এসএলআর রিকোয়ারমেন্ট যেটা থাকে সেটাকে ফুলফিল করার জন্য ব্যাংকগুলো কিন্তু ট্রেজারি বিলকে ইউজ করতে পারে। ওকে, ট্রেজারি বিলকে ইউজ করা যায় টু ফুলফিল দ্য এসএলআর রিকোয়ারমেন্ট। এবং এই শিডিউল কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআইকে ট্রেজারি বিল দিয়ে রেপো রেটে কিন্তু লোন নিতে পারে, ঠিক আছে। আর ট্রেজারি বিল মিনিমাম 25,000 টাকার হয়, মিনিমাম। এবং যেই ট্রেজারি বিলটা ইস্যু হবে সেই ট্রেজারি বিলটা হবে 25,000 টাকার গুণিতক, ঠিক আছে। অর্থাৎ হয় 25,000 টাকার বেরোবে, নাহলে 25,000 ইন্টু 2 অর্থাৎ 50,000 টাকার ট্রেজারি বিল ইস্যু করতে হবে, অথবা ইন্টু 3 1.5 লাখ টাকার করতে হবে, এরকম করে চলবে। অর্থাৎ 25,000 টাকার গুণিতক হতে হবে ট্রেজারি বিলকে। ওকে, আমরা 3 ধরনের ট্রেজারি বিল সম্পর্কে জানি। এক হচ্ছে 91 ডে, 2 হচ্ছে এটা ডবল 182 ডেজ, 3 হচ্ছে 364 ডে, এটার ডবল ট্রেজারি বিল। এই 3 ধরনের ট্রেজারি বিল কিন্তু গভর্নমেন্ট ইস্যু করে। এইবার হচ্ছে ক্যাশ ম্যানেজমেন্ট বিল, এটাও কিন্তু ইস্যু করে সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিহাফে আরবিআই এই ব্যাপারগুলো ডিল করে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এবং এটা 2010 সালে প্রথমবারের জন্য ইন্ট্রোডিউসড হয়। এই ক্যাশ ম্যানেজমেন্ট বিল আর যে ট্রেজারি বিল মোটামুটি এক, শুধু এক্ষেত্রে যেটা হয় এর টেনিওরটা লেস দ্যান 91 ডেজ, 91 দিনের কম হয় এই টেনিওর, ঠিক আছে। ট্রেজারি বিলের মতনই ক্যাশ ম্যানেজমেন্ট বিলকেও কিন্তু ডিসকাউন্টে ইস্যু করা হয়, যেটা আমরা একটু আগেই দেখলাম, ঠিক আছে। তো সেটা একটা ফ্যাক্ট। আর যেটা হয় সেটা হচ্ছে এখানেও এসএলআর রিকোয়ারমেন্ট যেটা নর্মস, সেক্ষেত্রে এসএলআর রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু ক্যাশ ম্যানেজমেন্ট বিলকে শো করাতে পারে বিফোর দ্য আরবিআই। ওকে, এইবারে আমরা দেখব ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা মানে ইনস্ট্রুমেন্ট। তো ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস হচ্ছে একটা টেম্পোরারি লোন, ঠিক আছে, টেম্পোরারি লোন। কাকে মানে দেওয়া হয়? আরবিআইয়ের পক্ষ থেকে এই লোনটাকে প্রদান করা হয়। কাকে? না, টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্টস। ওকে, কারণ কি হয়, ক্যাশ ক্রাঞ্চ হয় গভর্নমেন্টসগুলোর। কীরকম হয়? গভর্নমেন্টের সোর্স অফ ইনকাম আমি একটু আগেই বলেছি, যেটা হচ্ছে রেভিনিউ, বিভিন্ন সোর্স থেকে রেভিনিউ আসে এবং খরচাটা কিন্তু ডেলি বেসিসে চলতেই থাকে। তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে খরচ এবং যে রোজগার, রেভিনিউর ইনকাম, সেই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকে, ঠিক আছে। তো সেই গ্যাপটাকে শর্ট টার্ম পিরিয়ডের জন্য মেকআপ করার জন্য এই ওয়েজ অ্যান্ড মিন অ্যাডভান্সেস নেওয়া হয়। এবং এই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস 1997-এ প্রথমবারের জন্য ইন্ট্রোডিউস করা হয় এবং এটা রিপ্লেস করে যেটা অ্যাডহক ট্রেজারি বিলসকে। ট্রেজারি বিলস সিস্টেমকে রিপ্লেস করে, কারণ ট্রেজারি বিলসের মাধ্যমে গভর্নমেন্ট এত বেশি টাকা তুলছিল, এর ফলে যেটা হচ্ছিল অন্তিম পর্যায়ে মানে একদম ইকোনমির শেষ স্টেটায় ইনফ্লেশনটা বেড়ে যাচ্ছিল,
ঠিক আছে। তো সেই জন্য এই ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস দিয়ে কিন্তু অ্যাডহক ট্রেজারি বিলকে আমরা রিপ্লেস করি। এই যে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্সেস, এগুলোর যে টাইম লিমিট আর ডিউরেশন, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে 10 ডেজ, আর স্টেট গভর্নমেন্টগুলোর ক্ষেত্রে হচ্ছে 14 ডেজ। ওকে, এটা মনে রাখবে। এইবার আমরা দেখব সার্টিফিকেট অফ ডিপোজিটস। সার্টিফিকেট অফ ডিপোজিটস ইস্যু করে শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্কসগুলো অথবা কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যাকে আরবিআই পারমিট করেছে। কী জন্য পারমিট করেছে? শর্ট টার্ম ফান্ড রেজ করার জন্য। যে বিভিন্ন ব্যাঙ্কগুলো আছে তাদের যে শর্ট টার্ম ফান্ড রিকোয়ারমেন্ট হয়, ছোটো সময়ের জন্য যে ফান্ড রিকোয়ারমেন্ট, সেটাকে মিট আপ করার জন্য কিন্তু এই সার্টিফিকেট অফ ডিপোজিটস ইস্যু করা হয়। ওকে, তো এখানে মিনিমাম সিডি অর্থাৎ সার্টিফিকেট অফ ডিপোজিটের মিনিমাম ভ্যালু হয় 1 লাখ, এবং স্বভাবতই এটা 1 লাখের মাল্টিপল হয়। ঠিক আছে, অর্থাৎ 1 লাখ, তারপরে যদি ইস্যু করতে হয় 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এইভাবে চলতে থাকে। ওকে, তো ম্যাচিউরিটি পিরিয়ড কী থাকে? ম্যাচিউরিটি থাকে 7 দিন হচ্ছে মিনিমাম, মানে মিনিমাম 7 দিন রাখতে হবে, এবং ম্যাক্সিমাম 1 ইয়ার। ঠিক আছে, এটাও কিন্তু ডিসকাউন্ট রেটে ইস্যু করা হয় ফেস ভ্যালুর। ঠিক আছে, এটাও কিন্তু ডিসকাউন্ট রেটে ফেস ভ্যালুর ইস্যু করে। ওকে, তার ফলে কি হয়, যেটা ডিসকাউন্ট হয় সেটাই একজন ইনভেস্টরের লাভ। ওকে, তো এই ডিপোজিটটা কারা করতে পারে? যে কোনো ইন্ডিভিজুয়াল একজন মানুষ, ঠিক আছে, অথবা যে কোনো কর্পোরেট, ওকে, বা মিউচুয়াল ফান্ড কোম্পানি, ওকে, অথবা ইন্স্যুরেন্স কোম্পানি। এগুলো ওকে। এখানে আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি যে এই সার্টিফিকেট অফ ডিপোজিটস এর এগেনস্টে কিন্তু ব্যাঙ্কগুলো কোনো লোন ইস্যু করতে পারে না, এবং যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো আছে, ঠিক আছে, কোঅপারেটিভ যে ব্যাঙ্ক এবং রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, এরা কিন্তু কোনো রকমভাবে এই সার্টিফিকেট অফ ডিপোজিটস ইস্যু করতে পারে না। ওকে, এইবারে আমরা দেখব কমার্শিয়াল পেপারস। এই কমার্শিয়াল পেপারস 1990-তে প্রথমবারের জন্য নিয়ে আসা হয়। ওকে, তো এই ইনস্ট্রুমেন্টটা কারা ইস্যু করতে পারে? যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, ঠিক আছে, কোম্পানি হতে পারে প্রাইমারি ডিলার্স কি আমরা পরে দেখব এই চ্যাপ্টারে, ঠিক আছে, অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ঠিক আছে, তারা কিন্তু এই কমার্শিয়াল পেপারটাকে ইস্যু করতে পারে। কী জন্য ইস্যু করবে? এই কোম্পানি বা প্রাইমারি ডিলার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো তাদের যে শর্ট টার্ম মানিটারি ক্রাইসিস, ফান্ড ক্রাইসিস, সেটাকে মেটানোর জন্য। এর ম্যাচুরিটি যে টাইম, সেটা হচ্ছে মিনিমাম 7 ডেজ, ম্যাক্সিমাম 1 ইয়ার। আমরা সবাই জানি যে এই শর্ট টার্মে 1 ইয়ারটা হচ্ছে ম্যাক্সিমাম, তো পুরোটাই। আর অন্যদিকে এই যে কমার্শিয়াল পেপার, এটার মিনিমাম ইস্যুয়েন্স প্রাইস হতে পারে 5 লাখ, অর্থাৎ মিনিমাম 5 লাখ টাকার কমার্শিয়াল পেপার ইস্যু করা যায়। এরপরে যদি এর থেকে বেশি করতে হয় তাহলে এটারও কিন্তু গুণিতক আকারে করতে হয়, মানে 2 × 3 এভাবে হয়, মানে 10 লাখ, 15 লাখ, 20 লাখ এভাবে কিন্তু হয়। ওকে, তো আরেকটা জিনিস বলি, এই যে কমার্শিয়াল পেপারস, ঠিক আছে, সেটা কিন্তু যে কোনো কোম্পানি, প্রাইমারি ডিলার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এগুলো কিন্তু ইস্যু করতে পারে না। সেই কোম্পানিগুলো, সেই ইনস্টিটিউশনসগুলো, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো এই কমার্শিয়াল পেপারস ইস্যু করতে পারে যাদের হ্যাভ এ গুড ট্র্যাক রেকর্ড অর এ গুড ক্রেডিট রেটিং। ঠিক আছে, ক্রেডিট রেটিং হচ্ছে, আমরা জানি যে ফিনান্সিয়াল যে মার্কেট, সেই মার্কেটে কোনো একটা কোম্পানির যে ক্রেডিবিলিটি, ঠিক আছে, তার উপর ভরসা কতটা করা যায়, সেটা যদি আমরা জানতে চাই তাহলে তার ক্রেডিট রেটিংটাকে আমরা চেক করি। তো সেই ক্রেডিট রেটিং যদি সেই কোম্পানিটার ভালো হয়, তবেই সেই কোম্পানিটাকে আমরা অ্যালাউ করি কমার্শিয়াল পেপার ইস্যু করতে, কারণ এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ভূমিকা নেই। তো সাধারণ একজন ইনভেস্টর যখন এই কমার্শিয়াল পেপারস কিনবে, তখন সেই টাকাটা তো ডুবে যেতে পারে, সেই কোম্পানিটা তো সেই টাকাটা নিয়ে পালিয়ে যেতে পারে। তো সেটা যাতে না হয়, সেজন্য এই কোম্পানিগুলোর ক্রেডিট রেটিংসটাকে কিন্তু আগে চেক করে নেওয়া হয়। ওকে,
এবার আমরা দেখব লাস্ট কমার্শিয়াল বিল। কমার্শিয়াল বিলসগুলো কি হয়? এগুলো হচ্ছে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। মানে কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ধরো একটা গুডসের কেনা বেচা হচ্ছে, তো গুডসটা বেচছেন হচ্ছে সেলার এবং গুডসটা কিনছেন বায়ার। তো এই সেলার আর বায়ারের মধ্যেই কিন্তু এই কমার্শিয়াল বিলের এদিক ওদিক হয়। এবার কি হলো, এই সেলার বিক্রি করলো বায়ারকে ধরো 5 লাখ টাকার একটা সামগ্রী, ঠিক আছে, তার বদলে একে একটা বিল দিল, ঠিক আছে। এই বিলটাকে তাকে ম্যাক্সিমাম পিরিয়ড 90 ডেজের মধ্যে পরিশোধ করতে হবে। এটা অ্যাকচুয়ালি একটা ক্রেডিট ফ্যাসিলিটি মতো, ওকে। তো এই যে বিলটা দিল, এই বিলটাকে আমরা বলে থাকি ট্রেড বিল, মানে সেলার যেটা বায়ারকে দিচ্ছে, এবং এটা ট্রান্সফারেবল। তো এই ট্রেড বিল যখন কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে, তখন সেটাকে আমরা বলি কমার্শিয়াল বিল। অ্যাকসেপ্টেড বাই কমার্শিয়াল ব্যাংকস, তখন এটা পরিণত হয়ে যায় কমার্শিয়াল বিল, ওকে। এখানেও দেখা যাচ্ছে, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, যেটা শর্ট টার্ম মার্কেটে শর্ট টার্ম ক্যাপিটাল রেজ করার জন্য এই যে বিলটা সেটাকে ইস্যু করা হচ্ছে। যদিও এই কমার্শিয়াল বিলসগুলো আমাদের ভারতবর্ষে খুব একটা অ্যাকসেপ্টেড হয় না, খুব একটা পপুলারও নয়, ওকে। তো এই কমার্শিয়াল বিলস কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে খুবই যে মার্কেট ইকোনমিতে খুবই একটা ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। ভিডিওতে ফাইন্যান্সিয়াল মার্কেট, ইন্ডিয়ান যে ফাইন্যান্সিয়াল মার্কেট তার ফার্স্ট পার্টটা আলোচনা করলাম। এখানে আমরা মেনলি মানি মার্কেটটা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা ক্যাপিটাল মার্কেট আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা এই ভিডিওগুলো পরপর দিতে থাকবো বিভিন্ন সাবজেক্টের উপর বেস করে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।